যারা লাইভে আছো অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার জানাও। অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার আছে কিনা একবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাস শুরু হয়ে যাবে তাহলে। অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার আছে কিনা একবার জানাও তোমরা। কমেন্ট বক্সে একবার তোমরা জানাও অডিও ভিডিও সমস্ত ক্লিয়ার আছে কিনা। অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার আছে কিনা একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্লাস শুরু হওয়ার আগে একবার অডিও ভিডিও সমস্ত কিছু একবার জানাও তোমরা। অডিও ভিডিও পিপিটি সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, তো ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্মস অল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটার। এখানে 500 এমসিকিউ সিরিজ চলছে, যে আজকে পার্ট পি। 300টা কোশ্চেন অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। 300টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। 300টা কোশ্চেনের পিডিএফ জিওপিডিয়া নেট জেআরএফ টেলিগ্রাম চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখে নিও। এবং প্রতিটা ক্লাসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা আগের ক্লাসগুলো করে নাও। প্রতিদিন রাত 9টা থেকে লাইভ ক্লাস হচ্ছে জিওপিডিয়া ইউটিউব চ্যানেলে। এই ক্লাস শেষ হয়ে গেলে 500 এমসিকিউ সিরিজ শেষের দিকে প্রায় শেষ হয়ে গেলে তারপর আমরা বিভিন্ন ধরনের ক্লাস আমরা করব, যেখানে আমরা আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন আরও ইম্পর্টেন্ট ক্লাস, থিওরির ক্লাস কিছু সব মিলিয়ে করব, যেগুলো NTA UGC NET সেট সিইউটি পিজি PhD এন্ট্রান্স যে কোনো জিওগ্রাফি রিলেটেড এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ক্লাস হলে তোমরা নোটিফিকেশান পেতে পারো। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কখন ক্লাস হচ্ছে না হচ্ছে সমস্ত নোটিফিকেশান পিডিএফ সমস্ত কিছু এই টেলিগ্রাম চ্যানেলেই আমি প্রোভাইড করে দিই। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমাদের যেটা টার্গেট করছো NTA UGC NET সেট সিইউটি পিজি যারা টার্গেট করছো তাদের জন্য অনলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। 4 তারিখ থেকে ব্যাচ চলছে। প্রতি থার্সডে অ্যান্ড ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয় এই জিওপিডি ইউটিউব চ্যানেলে, যেখানে তুমি লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস দুটোই পেয়ে যাবে। তুমি যদি দেখছো তুমি লাইভ ক্লাস করতে পারছো না সময়ের অভাবে, তুমি সাথে সাথে রেকর্ডিং ক্লাস থাকছে, তুমি সাথে সাথে রেকর্ডিং ক্লাসও দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে প্রতিটা টপিকের ডিটেল এক্সপ্লেনেশন করা হয়, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, প্রতিটা টপিকের পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ, টপিক ওয়াইজ মক টেস্ট হচ্ছে এখানে। ঠিক আছে, আর এখানে মান্থলি বেসিসে ফিস, তোমাকে একভাবে অনেক টাকা দেওয়ার দরকার নেই। তুমি পার মান্থ পড়ো, প্রতিটা মাসে পড়ে তুমি দেখো যে তোমার কতটা ইম্প্রুভ হচ্ছে। এখানে প্র্যাকটিস হচ্ছে, দেখো তোমার স্কোর ইম্প্রুভ হচ্ছে কিনা। যদি দেখো স্কোর ইম্প্রুভ হচ্ছে পড়ার ফলে, তখন তুমি নেক্সট মান্থে তুমি কন্টিনিউ করবে, তার আগে তোমায় কন্টিনিউ করতে হবে না। ঠিক আছে, প্রতি থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয় সন্ধ্যে 7টা থেকে। কালকে ক্লাস আছে, কাল থেকে শুরু হচ্ছে নতুন ইউনিট ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি। কাল থেকে স্টার্ট হচ্ছে নতুন ইউনিট ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি ইউনিট 6। কাল থেকে স্টার্ট হচ্ছে, অনলাইন মোডে ক্লাস হবে, যেরকম বললাম। ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, ইংলিশে ফুল মেটেরিয়াল পেয়ে যাবে, প্রতিটা টপিকের মেটেরিয়াল পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। ইমিডিয়েট তোমরা কন্ট্যাক্ট করো, কারণ টপিক কিন্তু পরপর হতেই থাকছে। ঠিক আছে, তারপর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট শুরু হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো এক এক করে কিন্তু বিভিন্ন টপিক কিন্তু শেষ হতে শুরু করেছে। জিওমরফোলজি অলরেডি ডান, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, ঠিক আছে, এনভায়রনমেন্ট, পপুলেশন সেটেলমেন্ট, এগ্রিকালচার, ইকোনমি, জিওগ্রাফি ইউনিট 6 হয়ে গেছে। তো 6 নম্বর ইউনিট থেকে এবার আমরা 10-এর দিকে যাচ্ছি। 10 হয়ে গেলে আবার শুরু হবে আমাদের ইউনিট 1। তো ইউনিট 1 স্টার্ট হবে, এটা সাইক্লিক ওয়েতে চলবে। তো তুমি যেখান থেকে, তুমি যদি 6 ইউনিট থেকেই স্টার্ট করো, তোমার 10 কমপ্লিট হয়ে আবার যখন ইউনিট 1 শুরু হবে, 1 করে 1 2 3 4 5 করে আবার 6 অবধি গেলে তোমার কোর্স কমপ্লিট হবে। তো তুমি একটা সিলেবাস কমপ্লিট করার জন্য মিনিমাম সময় তোমাকে দিতে হবে, তবেই তোমার সিলেবাস কমপ্লিট হবে। এবং ডিটেলস সিলেবাস কমপ্লিট না হলে তোমার কিন্তু এক্সাম কোয়ালিফাই করা ভীষণ চাপের হয়ে যাবে, কারণ সিলেবাস তোমাকে সব টপিক করতে হবে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, প্রতিটা টপিক তোমাকে সিলেবাসে কভার করতে হবে। তো তার জন্য এই নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ বা ফোন করে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো 300টা কোশ্চেন হয়ে গেছে আজকে। 301 থেকে কোশ্চেন অন দ্য স্ক্রিন। লিস্ট 1 আর লিস্ট 2 ম্যাচিং দিয়েছে। ঠিক আছে, লিস্ট 1 আর লিস্ট 2 লোকাল উইন্ড থেকে কোশ্চেন এসেছে। চিনুক, মিস্ট্রাল, সোলানো, বুড়ান
আর এখানে স্পেন, রাশিয়া, নর্থ আমেরিকা, সাউথ ফ্রান্স। তোমরা ম্যাচিং করো কোনটা কোনটা ম্যাচ হচ্ছে। যেটা মনে হবে সেটা কমেন্ট করো ABCDর মধ্যে। চিনুক, মিস্ট্রাল, সোলানো, বুরান। স্পেন, রাশিয়া, নর্থ আমেরিকা, সাউথ ফ্রান্স। লোকাল উইন্ড ভীষণ ইম্পর্টেন্ট, লোকাল উইন্ড ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাস দেখছো অবশ্যই লোকাল উইন্ড তোমরা সবাই পড়ে নিও। এখান থেকে কোশ্চেন কিন্তু যে কোনো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা লোকাল উইন্ডে PDF দিয়েছিলাম, যেখানে লোকাল উইন্ডের নোট দেওয়া আছে, লিস্ট করা আছে, গিয়ে আজকে রিভিশন করতে পারো। যেখানে কোন উইন্ড কোথায় দেখা যায়, কোল্ড না ওয়ার্ম, সমস্তটাই লেখা আছে। চিনুক, মিস্ট্রাল, সোলানো, বুরান। স্পেন, রাশিয়া, নর্থ আমেরিকা, সাউথ ফ্রান্স। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বাকি যারা লাইভ দেখছো কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। তোমরা ক্লাসটাকে লাইক এবং শেয়ার করে দাও, বাকিদের যাতে পৌঁছে যায় খবরটা যে ক্লাস হচ্ছে। চিনুক, মিস্টার, সোলানো, বুরান। স্পেন, রাশিয়া, নর্থ আমেরিকা, সাউথ ফ্রান্স। যারা ক্লাস দেখছো কমেন্ট করো কোনটা মনে হচ্ছে, বাকি যারা রয়েছো। বাকি যারা লাইভ দেখছো কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। লোকাল উইন্ড, চিনুক, মিস্ট্রাল, সোলানো, বুরান। স্পেন, রাশিয়া, নর্থ আমেরিকা, সাউথ ফ্রান্স। ওকে, তো এটা রাইট অপশন কি হতে পারে দেখি। চিনুক তো নর্থ আমেরিকা, রকিজে আমরা দেখতে পাই চিনুক, তো A3 হবে। A3 আছে, A3 এখানে আছে, বাকি A4 A2 কেটে যাবে। মিস্ট্রাল ফ্রান্সে দেখা যায়, সাউথ ফ্রান্স, তো B4 হবে, এটা কেটে গেল। C1 হচ্ছে, সোলানো হচ্ছে স্পেনে দেখা যায়, আর বুরান হচ্ছে রাশিয়াতে দেখা যায়। ভীষণ ইম্পর্টেন্ট এই বুরানটা, ভীষণ ইম্পর্টেন্ট। আগের বার জুন মাসে UGC নেটে এসেছিল বুরানটা। বুরান ভেরি ইম্পর্টেন্ট। লোকাল উইন্ড সবাই পড়ে যাও। নেক্সট 302 অন দ্য স্ক্রিন। অ্যাসারশন রিজনিং। A great proportion of the residual wilderness of India is now under great threat. Intensive forms of agricultural and industrial growth lead to shrinking of biodiversity. Assertion reasoning দিয়েছে, great proportion of residual wilderness of India is now under great threat. Reason বলছে intensive form of agriculture industrial growth lead to shrinking of biodiversity. দুটো ঠিক কিনা আগে জাজ করো, দুটো ঠিক হলে, যদি ঠিক হয় তাহলে তার মধ্যে রিলেশন আছে কিনা সেটা দেখো। মানে এই স্টেটমেন্টটার কারণ কি এইটা, সেটাকে আলোচনা করো। এইটার কারণ কি এইটা, ইয়েস অর নো। আর আগে দেখো এই দুটো ঠিক কিনা সেটাকে দেখো। A great proportion of the residual wilderness of India is now under great threat. Reason বলেছে intensive form of agriculture industrial growth lead to sinking of biodiversity. কোনটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। A great proportion of the residual wilderness of India is now under great threat. Intensive form of agricultural and industrial growth lead to shrinking of biodiversity. Agriculture, a great proportion of the residual wilderness of India is now under great threat.
ইন্টেন্সিভ ফর্ম অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ লিড টু সিঙ্কিং অফ বায়োডাইভার্সিটি। দুটো স্টেটমেন্ট আগে পড়ে বোঝার চেষ্টা করো বিষয়টা কি বলছে। ওকে, এখানে বলছে কি যে আমাদের যে বায়োডাইভার্সিটি রয়েছে সেটার আন্ডার থ্রেট রয়েছে, বায়োডাইভার্সিটির পরিমাণ আস্তে আস্তে কমছে। তো এই কথাটা ঠিকই আছে। নেক্সট বলছে তার কারণ বলছে ইন্টেন্সিভ ফর্ম অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ লিড টু সিঙ্কিং অফ বায়োডাইভার্সিটি। এটাও ঠিক, কারণ যত বেশি এগ্রিকালচার ল্যান্ড মানে কাটছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, তত বেশি বায়োডাইভার্সিটির পরিমাণ কী হচ্ছে, কমছে, সিঙ্কিং হচ্ছে বায়োডাইভার্সিটি। তো দুটোই ঠিক এবং দুটোর মধ্যে রিলেশন আছে। তো অপশন এ ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 303 জিওগ্রাফিক্যাল থটের কোশ্চেন। Alexander von Humboldt, Carl Ritter, Friedrich Ratzel, Jean Bruns. Anthropogeography, Geography Humani, Cosmos, Earthkunde. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কার লেখা কোন বই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Alexander von Humboldt, Carl Ritter, Friedrich Ratzel, Jean Bruns. Anthropogeography, Geography Human, Cosmos, Earthkunde. কোনটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। Alexander von Humboldt, Carl Ritter, Friedrich Ratzel, Jean Bruns. Anthropogeography, Geography Human, Cosmos, Earthkunde. ম্যাচিং করতে হবে। ওকে, তো রাইট অপশন কি হতে পারে? আলেকজান্ডার von Humboldt হচ্ছে কসমস, তাহলে A3 আর A3 গেল, এই দুটো কেটে যাবে। কার্ল রিটারের হচ্ছে আর্থকুন্ডে, আমি আগের দিন একটা কোশ্চেন সলভ করাতে গিয়ে বলেছিলাম কার্ল রিটার হচ্ছে আর্থকুন্ডে, তো B4, তো এ কেটে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফ্রেডরিক রাটজেল হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, C1। জিন ব্রুন্স জিওগ্রাফি হিউম্যানি, D2। তো রাইট অপশন হচ্ছে বি। ওকে, very important question. Next 304 on the screen. Hart shown several articles and finally the book Perspective of Nature of Geography was written in reaction to the work Ackerman, Haggett, Karlsruhe, Schaeffer. Hart shown several articles and finally the book Perspective of Nature on Geography was written in reaction to the work Ackerman, Haggett, Karlsruhe and Schaeffer. ওকে, তো এটা রাইট অপশন কি হতে পারে? রাইট অপশন হবে শেফার। আসলে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে প্রথম হার্টসন একটা বই লিখেছিল শুধু নেচার অফ জিওগ্রাফি, বইটার নাম ছিল নেচার অফ জিওগ্রাফি। ঠিক আছে, 1939-এ লিখেছিল। তখন পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফি ছিল না, শুধু নেচার অফ জিওগ্রাফি লিখেছিল 1939-এ, যেখানে তিনি রিজিওনাল জিওগ্রাফির কথা বলেছিলেন। রিজিওনাল জিওগ্রাফির কথা বলেছেন। তিনি বলেছিলেন যে জিওগ্রাফির প্রধান কাজ হচ্ছে রিজিওনাল স্টাডি করা, যে কোথায় কি রয়েছে না রয়েছে সেটাকে দেখা, আর কিছু নয়। সেটাকে কাউন্টার করে শেফার
1959 এরকম সালে উনি কী করেছেন, 1959 বা 54 এরকমে তিনি এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি বলে একটা বই লিখেছেন। এক্সেপশনালিজম, এটাকে কাউন্টার করেছিলেন। এক্সেপশনালিজম বলে একটা বই লিখেছিলেন, ঠিক আছে। যেখানে কি করেছিলেন, তিনি বলেছিলেন যে হাডসনের যে রিজিওনালিজম কনসেপ্টটাকে কাউন্টার ভুল প্রমাণিত করেছিলেন, এবং তিনি বলেছিলেন জিওগ্রাফির প্রধান কাজ হচ্ছে কি সিস্টেমেটিক জিওগ্রাফি, মানে জিওগ্রাফির কাজ হচ্ছে সিস্টেমেটিক, ঠিক আছে, সিস্টেমেটিক জিওগ্রাফি। এটা বলেছিলেন কি শেফার 1959-এ। তো পরবর্তীকালে সেইটাকে আবার হাডসন এই সিস্টেমেটিক জিওগ্রাফিটাকে কাউন্টার করে আরেকটা বই লেখে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ অন নেচার অফ জিওগ্রাফি। প্রথম নেচার অফ জিওগ্রাফি লিখেছিল, তাকে কাউন্টার করে শেফার লিখেছিল এক্সেপশনালিজম, আবার তাকে কাউন্টার করে হাডসন লিখেছিল পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফি, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফিটা যে লিখেছেন সেটা কার মানে কাউন্টার করে লিখেছেন, এখানে প্রশ্ন করেছে কাকে কাউন্টার করে লিখেছেন, তাহলে কাকে কাউন্টার করে, শেফারকে কাউন্টার করে। তো অপশন ডি ইজ দ্য রাইট, ঠিক আছে। তো নেক্সট 305, আজকে 5 নম্বর কোশ্চেন অন দ্য স্ক্রিন। The 1960s approach of geography as spatial science was identified with language and method of ecosystem, environment, geometry, landscape. The 1960s approach of geography as spatial science was identified with language and method of ecosystem, environment, geometry, and landscape. The 1960s approach of geography as spatial science was identified with language and method of ecosystem, environment, geometry, and landscape. বাকিরা বলো কোনটা মনে হচ্ছে। The 1960s approach of geography as spatial science was identified with language and method of ecosystem, environment, geometry, and landscape. ওকে, এখানে একটা ব্যাপার আসে কি, যেহেতু 1960s অ্যাপ্রোচ বলেছে, আমি তোমাদের বলি, তো এখানে একটা ব্যাপার আসে 1950s এর আগের ঘটনা কিছু এবং এর পরের ঘটনা কিছু, এর পরের মধ্যে 1960s আসে। ব্যাপারটা কি হয়, 1950-র আগে পর্যন্ত জিওগ্রাফিতে শুধুমাত্র সিস্টেমেটিক জিওগ্রাফি নিয়ে আলোচনা হতো, রিজিওনাল জিওগ্রাফি নিয়ে আলোচনা হতো, রিজিওনাল স্টাডি করা হতো জিওগ্রাফির। জিওগ্রাফিতে প্রধান চার্জ ছিল কি, যেটা হাডসন বলেছিল, রিজিওনাল স্টাডি, ঠিক আছে, রিজিওনাল স্টাডি করা, যেটা আরেক নামও দেওয়া হয়, এটাকে বলা থাকে ইডিওগ্রাফিক স্টাডি, ঠিক আছে, ইডিওগ্রাফিক স্টাডি। 1950s আগে এই ঘটনা ঘটতো, মানে এর প্রধান কাজ ছিল রিজিওনাল স্টাডি করা, যে কোন রিজিয়নে কি রয়েছে না রয়েছে, কোথায় কি কম রয়েছে, কোথায় কি বেশি রয়েছে, এটাই স্টাডি করা ছিল জিওগ্রাফির প্রধান উদ্দেশ্য। যেমন ধরি একটা ম্যাপ বানাই, এই ম্যাপের মধ্যে কোথায় ধান রয়েছে, কোথায় গম রয়েছে, কোথায় পাট রয়েছে, মানে এই ধরনের স্টাডি করা, রিজিওনাল স্টাডি করা, এটা জিওগ্রাফির প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু যখন 1948-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন দেখা গেল যে এইভাবে যদি জিওগ্রাফি স্টাডিজ হতে থাকে, তাহলে জিওগ্রাফির যে মেন কন্ট্রিবিউশন বা মেন যে ইম্প্যাক্ট, সেটা আস্তে আস্তে কী করছে, ডিক্লাইন করছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জন্য জিওগ্রাফিকে কী করা উচিত, তাকে সাইন্টিফিকভাবে তৈরি করা দরকার, বা সাইন্টিফিক ওয়েতে তৈরি করা দরকার। তো সেই কারণের জন্য 1950s থেকে একটা রেভলিউশন হয়, যার নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ রেভলিউশন, বা বাংলায় যাকে বলে রাশিমাত্রিক বিপ্লব, কোয়ান্টিটেটিভ রেভলিউশন, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ রেভলিউশন হলো 1950s-এ, যে তারা মনে করলো যে ইয়াং জিওগ্রাফার যারা ছিল, তারা মনে করলো যে শুধুমাত্র রিজিওনাল স্টাডি থাকলেই জিওগ্রাফির জায়গাটা সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তো জিওগ্রাফির আরও উন্নতি করার জন্য তাকে কোয়ান্টিটেটিভ টুলস, টেকনিক, এই সমস্ত জিওগ্রাফির মধ্যে নিয়ে আসতে হবে। তখনই শুরু হলো সিস্টেমেটিক জিওগ্রাফি, সিস্টেমেটিক, বা যেটাকে আমরা নাম দিতে পারি নোমোথেটিক, সিস্টেমেটিক জিওগ্রাফি, যেটা নাম দিই আমরা নোমোথেটিক। আগে ছিল ইডিওগ্রাফিক, পরে এলো নোমোথেটিক, ঠিক আছে, নোমোথেটিক এলো। তো সেখানে কি হলো, সেখানে বিভিন্ন সাইন্টিফিক ব্যাপার স্যাপার চলে এলো। সাইন্টিফিক ব্যাপার স্যাপার মানে কি করে আমরা মানে হ্যাঁ, দেবাঞ্জন ঠিকই বলেছো,
যে কী করে আমরা বিভিন্ন রকম সায়েন্স টুলস টেকনিক এইগুলোকে জিওগ্রাফির মধ্যে ধীরে ধীরে যুক্ত হতে শুরু করলো এবং পরবর্তীকালেও সেইগুলো কন্টিনিউ হলো একটা সার্টেন টাইম পর্যন্ত। তো সেই জন্য এখানে জিওমেট্রিটা রাইট অপশন হবে সি। ঠিক আছে, কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা কীভাবে কী এলো না এলো, ইডিওগ্রাফিক নোমোথেটিক কি? ইডিওগ্রাফিক মানে শুধুমাত্র হচ্ছে স্পেশাল মানে রিজনাল স্টাডি, স্পেশাল অ্যানালিসিস। আর নোমোথেটিক মানে 1950s থেকে যখন জিওগ্রাফির মধ্যে এই বিভিন্ন প্র্যাকটিক্যাল টুলস টেকনিক মডেল এইসবগুলো আসতে শুরু করলো, তখন সেটাকে আমরা নোমোথেটিক জিওগ্রাফি বা সিস্টেমেটিক জিওগ্রাফি বলি। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তোমাদের সবার? ইয়েস অর নো? এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, সিস্টেমেটিক জিওগ্রাফির প্রথমে এসেছিল রিজনাল জিওগ্রাফি। আর রিজনাল জিওগ্রাফির প্রোপাউন্ডার মানে রিজনাল জিওগ্রাফি নিয়ে আগের কোশ্চেন আমরা কে দেখলাম, কে কাজ করেছেন? হার্টসন আর শেফারের ডিবেট ভীষণ ইম্পর্টেন্ট। যেটা উনি প্রথম লিখেছিলেন সেই রেসপেক্টে নেচার অফ জিওগ্রাফি, আর যেটাকে কাউন্টার করে শেফার 1953-তে লিখেছিল, সরি এটা 59 না, 53-তে লিখেছিল এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি, যেখানে সিস্টেমেটিক জিওগ্রাফির কথা তিনি বলেছেন, যেটা নোমোথেটিক। আর 1959-এ সেটাকে আবার কাউন্টার করে 1959-এ কাউন্টার করে আবার হার্টসন লিখেছিল পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফি, যেখানে আবার তিনি সিস্টেমেটিকের কথাই উল্লেখ করছেন, মানে দুজনের মধ্যে ডিবেটের কথা বলছেন। ঠিক আছে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, 306 অন দ্য স্ক্রিন। Who among the following remarked, "We must ask the earth herself for her laws"? Humboldt, Ritter, Ratzel, William Morris Davis. Who among the following remarked, "We must ask the earth herself for her laws"? Humboldt, Ritter, Ratzel, William Morris Davis. Who among the following remarked, "We must ask the earth herself for her laws"? Humboldt, Ritter, Ratzel, William Morris Davis. কে হবে? এই কোডটা কে বলেছেন, কার সাথে যায় কোডটা? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট থটের জন্য। আচ্ছা, এই কনসেপ্টটা বলেছিলেন হচ্ছে রিটার। হামবোল্ট আর রিটার এই দুটো টপিক ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই দুটো টপিকে অবশ্যই পড়বে, হামবোল্ট আর রিটার জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট 307 on the screen. In 1970, which school approach emerged as a strong critique of spatial organization paradigm in human geography? Regional, welfare, areal differentiation, locational. In 1970s, which school approach emerged as a strong critique of spatial organization paradigm in human geography? Regional, welfare, areal differentiation, locational. In 1970s, which school approach emerged as a strong critique of spatial organization paradigm in human geography? Regional, welfare, areal differentiation, locational. কোনটা হবে মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, এখানে এবার একটা ব্যাপার হয় যেটা আগের টপিক থেকেই কন্টিনিউয়েশন কোশ্চেন এটা। তাহলে আমরা পড়লাম 1950s থেকে 1960s পর্যন্ত, কি হলো মিড অফ 1960s কোয়ান্টিটেটিভ রেভলিউশন আসলো, এখানে টুলস টেকনিক এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হলো, তাই তো? তো আফটার 1960s মানে লাস্টের দিকে 1960s লাস্ট থেকে 1970 পর্যন্ত 70 পর্যন্ত আবার এখানে একটা সমস্যা তৈরি হলো, দেখা যাচ্ছে শুধুমাত্র থিওরি মডেল এগুলো নিয়ে কাজ হচ্ছে। তো কোয়ান্টিটেটিভ রেভলিউশনকে আবার কি করা হলো, ক্রিটিসিজম করা হলো। বলছে যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ডমিনেন্স এই সময় এতটাই বেড়ে গেছিল যে শুধুমাত্র বিভিন্ন টুলস টেকনিক এইগুলোই ভূগোলের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ালো, কিন্তু ভূগোলের প্রধান উদ্দেশ্য যে হিউম্যান জিওগ্রাফি, মানুষ, তাকেই ধীরে ধীরে মানুষ ভুলতে শুরু করলো, জিওগ্রাফিতে সেটাকেই গুরুত্ব পেল না।
তো তখন সেটাকে ক্রিটিক করে সেই সময় শুরু হলো বিহেভিয়ারাল জিওগ্রাফি। ঠিক আছে, বিহেভিয়ারাল জিওগ্রাফি, তারপর ওয়েলফেয়ার জিওগ্রাফি, এগুলো আস্তে আস্তে র্যাডিক্যাল জিওগ্রাফি, ওয়েলফেয়ার, র্যাডিক্যাল, এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো। যেখানে তারা কি বললো, তারা বললো যে শুধুমাত্র থিওরি, টুলস, টেকনিক এইসবগুলোকে গুরুত্ব দিলে চলবে না, মানুষের কথা ভাবতে হবে, হিউম্যানের কথা উল্লেখ করতে হবে। তো সেই জন্য তখন কি হলো, ওয়েলফেয়ার জিওগ্রাফি গুরুত্ব পেতে শুরু করলো বিতে। ঠিক আছে, ওয়েলফেয়ার জিওগ্রাফির দুজন প্রোপাউন্ডারের নাম ভীষণ ইম্পর্টেন্ট, ডেভিড স্মিথ আর পল নক্স। ডেভিড স্মিথ, এই নাম দুটো ভীষণ ইম্পর্টেন্ট, ডেভিড স্মিথ আর পল নক্স। ঠিক আছে, পল নক্স। আচ্ছা, ওয়েলফেয়ার জিওগ্রাফিতে কি বলা হয়? ওয়েলফেয়ার মানে হচ্ছে মানুষের মঙ্গল কামনা করা, যে মানুষের কি কি করলে ভালো হবে, মানুষের সমাজের মধ্যে যে ডিসক্রিমিনেশন রয়েছে, কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে, সেগুলো দূর হবে, সবাই সমানভাবে ইকুইটি মেনটেন হবে, মানে সোসাইটির মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, সেই নিয়ে কথা বলা হয়ে থাকে ওয়েলফেয়ার জিওগ্রাফিতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিহেভিয়ারাল, ওয়েলফেয়ার, রেডিক্যাল, এগুলো প্রধানত কিসের উপর বেস করে? হিউম্যান জিওগ্রাফির ওপর বেস করে, যেগুলো কোয়ান্টিটেটিভ রেভলিউশনকে কী করেছিল, কাউন্টার করেছিল, তার বেসিসে তৈরি হয়েছিল 1970s-এ। ঠিক আছে, তাহলে এই অবধি কনসেপ্টটা বোঝা গেছে সবার কোশ্চেন সলভের মাধ্যমে? ইয়েস অর নো? এই অবধি বোঝা গেছে কোশ্চেন সলভের মাধ্যমে কনসেপ্টটা, যে পোস্ট 1950s, ডিউরিং 1950s, প্রি 1950s-এ কী কী ঘটনা ঘটেছিল? এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সবাই ক্লিয়ার হয়েছে তোমার? ওকে, এটা জিওগ্রাফিক্যাল থটের ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ওকে, নেক্সট কনসেপ্ট 308 on the screen. Which of the urban form models focuses on transportation articles? সেটা হচ্ছে সেক্টর মডেল, কনসেন্ট্রিক মডেল, পেরিফেরাল মডেল, মাল্টিপল নিউক্লিয়ার মডেল। সেটেলমেন্ট জিওগ্রাফির কোশ্চেন। সেটেলমেন্ট জিওগ্রাফির কোশ্চেন, আরবান ল্যান্ড ইউজের মডেল, আরবান ল্যান্ড ইউজ। তোমরা গিয়ে রিভিশন করতে পারো, আজকে প্রতিটা আরবান ল্যান্ড ইউজ মডেল পড়ানো আছে। Which of the urban form model focuses on transportation? Sector model, concentric model, peripheral model, multiple nuclei model. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে ট্রান্সপোর্টের কথা বলছে। ট্রান্সপোর্ট মডেল একমাত্র কোন মডেল আমি পড়িয়েছিলাম যখন বলেছিলাম যে সেক্টর মডেল কি একমাত্র ট্রান্সপোর্ট মডেল ডিনোট করে। কীরমভাবে? কারণ সেক্টর মডেলের যদি মডেলটা আমরা দেখি, এরকম পাখার মতো কিছু সাইন ওখানে ছিল। ঠিক আছে, এরকম পাখার মতো কিছু সাইন ছিল। আমি যেগুলোকে বলেছিলাম অ্যাজ এ ট্রান্সপোর্ট রুট যেগুলো ছিল, এগুলো হচ্ছে এক একটা রাস্তা, যে রাস্তাকে কেন্দ্র করে কি হচ্ছে, বাইরের দিকে আরবান অ্যাগ্লোমারেশন হচ্ছে, বা বাইরের দিকে আরবান স্প্রলিং হচ্ছে। ঠিক আছে, বাইরের দিকে আরবান স্প্রলিং হচ্ছে, এরকম থাকে। তো যেহেতু এইগুলো রাস্তা, তো এই রাস্তাগুলোকে কেন্দ্র করে যদি আরবান স্প্রলিং হচ্ছে, আরবান বাইরের দিকে স্প্রল করছে, তো সেটা একমাত্র সেক্টর মডেলের কথা বলা হয়েছে। বলছে এই রাস্তাগুলোকে কেন্দ্র করে এই ভেতরকার লোকরা আস্তে আস্তে বাইরের দিকে স্প্রল করতে শুরু করে, বাইরের দিকে বেরোতে শুরু করে। ঠিক আছে, এই করে করে আস্তে আস্তে আরবান স্প্রলিং হয়। সেটা কোথায় বলা হয়? সেক্টর মডেলে। তো রাইট অপশন ইজ এ সেক্টর মডেল, যেটা হোমার হার্ট দিয়েছিল। কে দিয়েছিল সেক্টর মডেল? তোমরা জানলে কমেন্ট করো সেক্টর মডেল কে দিয়েছেন এবং কত সালে দিয়েছেন। সেক্টর মডেল হচ্ছে হোমার হার্ট। সেক্টর মডেল দিয়েছে হোমার হার্ট। হোমার হার্ট দিয়েছে। কত সালে দিয়েছেন সেক্টর মডেল? 1939-এ। ঠিক আছে, 1939-এ সেক্টর মডেল দিয়েছে হোমার হার্ট। এই কোশ্চেনটা নেটেও বহুবার এসছে এবং সিইউটি পিজির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে ট্রান্সপোর্ট কোন মডেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন কোন মডেল ইউজ হয়? সেক্টর মডেল। Very important. Next 309 on the screen. Global population witnessed accelerated increase approximately 200 years back
due to green revolution, agriculture revolution, industrial revolution, medical revolution. Global population witnessed accelerated increase approximately 200 years back. 200 years back যে পপুলেশন এক্সেলারেটেড ইনক্রিজ করেছিল তার প্রধান কারণ কি? গ্রিন রেভলিউশন, এগ্রিকালচার রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মেডিকেল রেভলিউশন। ওকে, তো 200 ইয়ার্স আগে পপুলেশন অ্যাপ্রক্সিমেটলি বেড়েছিল, তার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সি অপশন ইজ দ্য রাইট। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোথায় হয়েছিল? ইংল্যান্ডের ওয়েস্টার্ন পার্ট অফ ইংল্যান্ড, ঠিক আছে? তো সেই কারণের জন্য সেখানে পপুলেশন, হিউজ পপুলেশন এক্সপ্লোশন হয়েছিল। তো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 310। According to central place theory of settlement, hierarchy is conceived as a systematic arrangement of the settlement on the basis of functional interlinkage, size of service areas, size of threshold population, range of function and nodality, flow of goods, services and information. সেন্ট্রাল প্লেস থিওরি পড়ানো আছে সেটেলমেন্ট জিওগ্রাফিতে, পড়ানো টপিক। According to central place theory of settlements, hierarchy is conceived as a systematic arrangement of the settlement on the basis of functional interlinkages, size of the service area, size of threshold population, range of function and nodality, flow of goods, service and information. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। According to central place theory of settlements hierarchy, সেন্ট্রাল প্লেস থিওরিতে যে সেটেলমেন্টের হায়ারার্কিটা ছিল, হ্যামলেট, ভিলেজ, টাউন, সিটি, রিজনাল অ্যাগ্লোমারেশন, সেটা কার ওপর বেস করে হয়েছে? ফাংশনাল ইন্টারলিঙ্কেজ, সাইজ অফ দ্য সার্ভিস এরিয়া, সাইজ অফ থ্রেশহোল্ড পপুলেশন, রেঞ্জ অফ ফাংশন অ্যান্ড নোডালিটি, ফ্লো অফ গুডস, সার্ভিস অ্যান্ড ইনফরমেশন। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তো ক্রিস্টালের সেন্ট্রাল প্লেস থিওরি কে দিয়েছেন? সেন্ট্রাল প্লেস থিওরি ক্রিস্টালার দিয়েছেন। তো ক্রিস্টালারের সেন্ট্রাল প্লেস থিওরিতে কত সালে দিয়েছেন? 1933-তে। তো সেন্ট্রাল প্লেস থিওরি যেটা হচ্ছে, সেন্ট্রাল প্লেস থিওরি কে দিয়েছেন? সেন্ট্রাল প্লেস থিওরি হচ্ছে ক্রিস্টালার, ঠিক আছে? সেন্ট্রাল প্লেস থিওরি দিয়েছেন ক্রিস্টালার। কিছু একটা প্রবলেম হচ্ছে। সেন্ট্রাল প্লেস থিওরি দিয়েছেন ক্রিস্টালার। কত সালে দিয়েছেন? 1933-তে, যেখানে তিনি এই থ্রেশহোল্ড পপুলেশন রেঞ্জ এই কথাটা উল্লেখ করেছেন। তো অপশন সি, থ্রেশহোল্ড পপুলেশন কাকে বলে?
থ্রেশহোল্ড মানে হচ্ছে মিনিমাম পপুলেশন, একটা সার্ভিস শুরু করার জন্য যে মিনিমাম পপুলেশন দরকার তাকে বলা থাকে থ্রেশহোল্ড পপুলেশন, একটা কাজ শুরু করার জন্য মিনিমাম পপুলেশন। যেমন ধরো দেখা গেল যদি বলা হয় যে তুমি ধরি তোমার পাশের বাড়ির কোনো একটা দোকানে যদি যাও এবং সেখানে গিয়ে যদি বলো যে আমাকে কোনো একটা প্রোডাক্ট আপনি দিন, নিয়ে আসুন, আমি ওটা কিনতে চাই, এবং দোকানদার যদি তোমাকে বলে যে এই প্রোডাক্টটা তো কেউ কেনে না, মিনিমাম যদি 5জন বা 10জন কাস্টমার যদি এটা কেনে তবেই কি আমি এটা বিক্রি করতে পারবো, নাহলে এটা বিক্রি করা সম্ভব না, আমার লাভ হবে না। তো ওই সার্ভিসটা শুরু হওয়ার জন্য মিনিমাম যতজন পপুলেশন থাকা দরকার সেটা হচ্ছে তার থ্রেশহোল্ড, সেটাকে বলে তার থ্রেশহোল্ড। আর রেঞ্জ মানে কি, কোনো একটা সার্ভিসের জন্য মানুষ যতটা ডিস্টেন্স যেতে পারবে, যতটা ডিস্টেন্স মানুষ সেই সার্ভিসটার জন্য যেতে পারে। যেমন ধরো তোমার কাছে যদি খুব বেসিক কোনো নিড দরকার, যেমন তুমি ধরো কোনো কিছু একটা মানে বেসিক যেগুলো দরকার প্রতিদিনের, তার জন্য নিশ্চয়ই তুমি অনেক দূর পর্যন্ত ট্রাভেল করবে না। কিন্তু তুমি যদি কোনো একটা ভালো জিনিস কিনতে চাও, যেমন গাড়ি বা কোনো আরও কস্টলি কোনো একটা জিনিস, খুব প্রিসিয়াস কোনো একটা জিনিস, তখন তুমি অনেকটা ডিস্টেন্স পর্যন্ত ট্রাভেল করবে, তো তখন তার রেঞ্জও বেড়ে যাবে। তো এই থ্রেশহোল্ড আর রেঞ্জের ভিত্তিতেই সেটেলমেন্ট হায়ারার্কির কথা বলেছেন ক্রিস্টালার। তো অপশন সি ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 311 অন দ্য স্ক্রিন। সাবার্ব। সাবার্ব কাকে বলে? A suburb, outer commuting zone of an urban area associated with social homogeneity and a lifestyle of family needs, the spread and growth of cities, and both A and B. সাবআরবান এরিয়া, স্টেশনারি টাউন, স্যাটেলাইট টাউন, এজ সিটি, এই সমস্ত টপিক পড়ানো, প্রত্যেকটার মধ্যে পার্থক্য, বেডরুম কমিউনিটিস। তো এটাকে ভালো করে অ্যান্সার করার চেষ্টা করো। A suburb is an outer commuting zone of an urban area associated with social homogeneity and a lifestyle to family needs, the spread and growth of cities. D হচ্ছে both A and B. ওকে, তো সাবআরবান কাকে বলে? যদি আরবান এরিয়া থাকে, আরবান এরিয়া আশেপাশে যে অঞ্চলটা থাকে তাকে আমরা বলি সাবআরবান এরিয়া। ঠিক আছে, এই যদি আরবান এরিয়া হয় এটা হচ্ছে সাবআরবান এরিয়া। সাবআরবান এরিয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া, যেটাকে আমরা বলি রুরাল অ্যান্ড আরবান ফ্রিঞ্জ এরিয়া। ঠিক আছে, আর নেক্সট একদম লাস্টে যেটা থাকে তাকে বলে রুরাল হিন্টারল্যান্ড, এটাকে বলে রুরাল হিন্টারল্যান্ড। তো বলছে সাবআরবান অ্যাকচুয়ালি কী হয় আমি যদি বলি, আরবান এরিয়ায় যারা কাজ করে তার রেসিডেন্সিয়াল জোন হিসাবে ইউজ হয় সাবআরবান এরিয়া। ঠিক আছে, সাবআরবান এরিয়া অ্যাকচুয়ালি আরবান এরিয়া রেসিডেন্সিয়াল জোন হিসাবে ইউজ হয়। তো বলছে আউটার কমিউটিং জোন অফ অ্যান আরবান এরিয়া, এটা তো ঠিকই আছে। নেক্সট বলছে অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল হোমোজিনিটি অ্যান্ড উইথ লাইফস্টাইল টু ফ্যামিলি নিডস। ঠিকই আছে, এখানে একটা সোশ্যাল হোমোজিনিটি দেখা যায় কেন? এখানে যারা ম্যাক্সিমাম আরবান এরিয়া কাজ করে সেই সমস্ত লোককেই দেখা যায়, ডাইভার্সিটি খুব একটা বেশি দেখা যায় না, সব একই ধরনের লোকজন এখানে থাকে। তো সেই জন্য সোশ্যাল হোমোজিনিটি এখানে দেখা যায় এবং ফ্যামিলি নিডস, তাদের লাইফস্টাইল ফ্যামিলি নিডসের জন্যই তারা ওখানে থাকে। তো এটাও ঠিক আছে। স্প্রেড অ্যান্ড গ্রোথ অফ সিটিস কিন্তু এটা হবে না। স্প্রেড অ্যান্ড গ্রোথ হচ্ছে কত অবধি হয়? রুরাল আরবান ফ্রিঞ্জ অবধি হয়। পড়িয়েছিলাম যখন বলেছিলাম যে রুরাল আরবান ফ্রিঞ্জে কিন্তু একটা সিটি স্প্রেড অ্যান্ড গ্রোথটা আমরা অবজার্ভ করতে পারি, সেটা সাবআরবা দেখা যায় না। তাহলে বোথ এ অ্যান্ড বি ঠিক আছে, তার ডি অপশন ইজ দ্য রাইট। অপশন ডি ইজ দ্য রাইট। ঠিক আছে, নেক্সট 312 অন দ্য স্ক্রিন। ফাইন্ড আউট দ্য কারেক্ট ডিসেন্ডিং সিকোয়েন্স অফ কন্টিনেন্ট অন দ্য বেসিস অফ দ্য ক্রুড বার্থ রেট পপুলেশনের কোশ্চেন। প্রত্যেকটা কন্টিনেন্টকে আমি তার ডেটা ওয়াইজ আমি দিয়ে দিয়েছিলাম সিকোয়েন্স অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে, সেখান থেকে কোশ্চেন এসছে। অপশানটা দেখতে ভুল করলাম, হ্যাঁ পরীক্ষায় এরকম ভুল করে দেখলেই এবং ব্লান্ডার হয়ে যাবে, তখনই স্কোর কম আসবে এবং সিলেকশন হবে না। তো ব্লান্ডারগুলোকে বন্ধ করতে হবে। ক্রুড বার্থ রেট ডিসেন্ডিং সিকোয়েন্স, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট।
বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। Find out the correct descending sequence of container on the basis of crude birth rate. ওকে, তো ক্রুড বার্থ রেটের দিক থেকে রাইট অপশন কি হতে পারে? আফ্রিকা প্রথম আসবে, আফ্রিকা আসবে, তারপর এশিয়া আসবে, তারপর ল্যাটিন আমেরিকা আর ইউরোপ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 313 অন দ্য স্ক্রিন। দ্য ব্রাজিলিয়ান প্লেটু ইজ রিচ ইন। Brazilian plateau is rich in petroleum, iron ore, nickel and copper. ব্রাজিলিয়ান প্লেটুতে সব থেকে বেশি কি দেখা যায়, কোন মিনারেলস সব থেকে বেশি? পেট্রোলিয়াম, আয়রন ওর, নিকেল অ্যান্ড কপার। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ব্রাজিলিয়ান প্লেটু কোনটা রিচ বেশি? পেট্রোলিয়াম, আয়রন ওর, নিকেল অ্যান্ড কপার। তো ব্রাজিলিয়ান প্লেটু কিসের দ্বারা রিচ সব থেকে বেশি? ব্রাজিলিয়ান প্লেটুর রিচ হচ্ছে, ব্রাজিলিয়ান প্লেটু ইজ রিচ ইন আয়রন ওর। আয়রন ওর সব থেকে বেশি ব্রাজিলে। বি অপশন রাইট। ঠিক আছে, 313টা বি। নেক্সট T14 314। The model of agricultural location given by Vonthunen is based on the which technique? Normative, empirical, multi-element, single element. আগের দিনই পড়েছি আমরা ভন্থুনেনের মডেলের মধ্যে, কোনটা হবে? The model of agricultural location given by Vonthunen is based on the which technique? Normative, empirical, multi-element, single element. PDF এর নোটেও লেখা আছে ফার্স্ট লাইন। The model of agricultural location given by Vonthunen is based on the which technique? Normative, empirical, multi-element, single element. ভন্থুনেনের মডেল এসেছিল 1826। আচ্ছা, ভন্থুনের মডেল যেটা হয় টেকনিক হচ্ছে নরমেটিভ। এ অপশন রাইট। ভন্থনের মডেল হচ্ছে নরমেটিভ। ঠিক আছে, নেক্সট 315। A topographical graph of the transport network neither related to nor direction. Neither related to nor direction. Index, scale, flow, axis. Topological graph of transport network. Transport network কার সাথে রিলেটেড নয়? ইন্ডেক্স, স্কেল, ফ্লো অ্যান্ড অ্যাক্সিস।
topological graph of the transport network neither related to nor direction, index, scale, flow and axis. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। আচ্ছা, ট্রান্সপোর্ট নেটওয়ার্কের সাথে কোনটা রিলেটেড নয় বলেছে। ট্রান্সপোর্ট নেটওয়ার্কে তো ইন্ডেক্সও থাকেই, ট্রান্সপোর্ট নেটওয়ার্কের একটা ইন্ডেক্স থাকবেই, ঠিক আছে। তা স্কেলও থাকে, ফ্লো কিন্তু থাকে, কারণ আমরা ট্রান্সপোর্ট নেটওয়ার্কের ভিতরে ফ্লো ম্যাপ তৈরি করি, এরকম দেখতে হয় ফ্লো ম্যাপ। ফ্লো ম্যাপের মাধ্যমে কোন ডিরেকশন যাচ্ছে এবং কতটা অ্যামাউন্ট অফ মানে প্রোডাক্ট যাচ্ছে সেটা আমরা দেখি ফ্লো এর মাধ্যমে। কিন্তু ট্রান্সপোর্ট নেটওয়ার্কে কখনো অ্যাক্সিস দেখা যায় না, এরকম অ্যাক্সিস কিন্তু ট্রান্সপোর্ট নেটওয়ার্কে দেখা যায় না, ঠিক আছে, এটা থাকে না। তো রাইট অপশন ইজ দ্য ডি, ঠিক আছে। নেক্সট 316 অন দ্য স্ক্রিন। Which of the following is not a food losing industry? Iron and steel industry, sugar industry, cotton textile industry, rice milling industry. Food losing industry এর মধ্যে কোনটা এক্সাম্পল হবে? Iron and steel industry, sugar industry, cotton textile industry, rice milling industry. Which of the following is not a food losing industry? আচ্ছা, ফুড লুজ ইন্ডাস্ট্রি কাকে বলে সেটা আগে আমাদের প্রথম জানতে হবে। হোয়াট ইজ ফুড লুজ ইন্ডাস্ট্রি? দ্য ফুড লুজ ইন্ডাস্ট্রি, ওয়েন্দ্রিলা ভিডিও ইজ নট ক্লিয়ার। ভিডিও ক্লিয়ার না, এটা তোমার সাইড থেকে প্রবলেম। তুমি একটা কাজ করো, তুমি সেটিংসে যাও, ওখানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে তোমার যে রেজলিউশন সেটা বাড়িয়ে নাও। ইউটিউবে সেটিংসে যাও, সেখান থেকে অ্যাডভান্সে গিয়ে তোমার এটাকে বাড়িয়ে নাও। ওকে, তো ফুড লুজ ইন্ডাস্ট্রি কি বলছে? ফুড লুজ ইন্ডাস্ট্রির মধ্যে যেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফুড লুজ ইন্ডাস্ট্রি? ফুড লুজ ইন্ডাস্ট্রি বলতে কোনটা? আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল, রাইস মিল। আচ্ছা, ফুড লুজ ইন্ডাস্ট্রি কাকে বলে? ফুড লুজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মেটেরিয়াল ইন্ডেক্স, এমআই। মেটেরিয়াল ইন্ডেক্স কাকে বলে? মানে মেটেরিয়াল ইন্ডেক্সে হচ্ছে মানে ওয়েট অফ দ্য weight of raw material and weight of finished product divided by weight of finished product. এই দুটো রেশিওকে বলা থাকে এমআই বা মেটেরিয়াল ইন্ডেক্স, যেটা ওয়েবার দিয়েছিলেন। তো এখানে কি হয়, যে সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যতটা আমি র মেটেরিয়াল দিচ্ছি, দেখা গেল আমি 20 ইউনিট র মেটেরিয়াল দিচ্ছি, আমার ফিনিশড মানে প্রোডাক্টের ওয়েটও হচ্ছে 20, তো তখন এই দুটো কেটে গিয়ে 1 হচ্ছে। তো যখন এরকম সিচুয়েশন হয়, তখন আমরা ইন্ডাস্ট্রিকে কি করব, সেটাকে আমরা মার্কেট ওরিয়েন্টেড করে গড়ে তুলব। কারণ সেখানে র মেটেরিয়ালে খুব একটা মানে র মেটেরিয়াল যেখানে সেখানে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, আমরা সেখানে মার্কেট ওরিয়েন্টেড করে গড়ে তুলব। তো সেই ধরনের ইন্ডাস্ট্রিকে বলা থাকে ফুড লুজিং ইন্ডাস্ট্রি। তো ফুড লুজ ইন্ডাস্ট্রি নিশ্চয়ই আয়রন স্টিল হবে না, আয়রন স্টিল মার্কেটের কাছে গড়ে ওঠে না। আয়রন স্টিল হচ্ছে র মেটেরিয়ালের কাছে গড়ে ওঠে, যেখানে র মেটেরিয়াল রয়েছে সেখানে তৈরি হয়। যেই জন্যই ছোটনাগপুর প্লেটু রিজিয়ানে প্রচুর পরিমাণে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে। কেন? কারণ ওখানেই আমাদের সমস্ত মিনারেলগুলো পাওয়া হয়, খনি থেকে তোলা হয়। তো সেই জন্যই তোলা হচ্ছে বলে ওখানেই তৈরি করা হচ্ছে, ওটা গিয়ে কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে বা কলকাতা মার্কেটের সামনে নিয়ে এসে তৈরি করা হয় না, ঠিক আছে। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি সবসময় কি হয়, আয়রন স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, কারণ যতটা আমি র মেটেরিয়াল দেবো তার থেকে ফিনিশ প্রোডাক্টের ওয়েট কি হয়, কম হয়। সেই জন্য এটাকে আমরা বলি ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আর সুগার ইন্ডাস্ট্রি আর কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রি হতে পারে ফুড লুজিং ইন্ডাস্ট্রি, যেখানে ওয়েট মানে র মেটেরিয়ালের ওয়েট অ্যান্ড ফিনিশড প্রোডাক্টের ওয়েট দুটোই সেম হয় 1, এবং দুটোকেই মার্কেট ওরিয়েন্টেড, মার্কেটের কাছাকাছি তৈরি করা হয়। তো সেই জন্য বলা থাকে ফুড লুজিং ইন্ডাস্ট্রি। আরও হতে পারে ইলেকট্রনিক কম্পোনেন্টসও হতে পারে ফুড লুজিং ইন্ডাস্ট্রি,
ইলেকট্রনিক কম্পোনেন্টস, এই টপিকগুলো কালকে আমরা পড়বো ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফির ক্লাসে ডিটেলসে। ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্টও হতে পারে ফুড ক্লোজিং ইন্ডাস্ট্রি উদাহরণ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রান্সপোর্ট জিওগ্রাফির। Two malls X and Y having equal market attraction are equidistant in kilometer but reachable in 15 and 25 minutes on feet respectively. Suresh's decision to visit mall X would therefore illustrate the principle of distance decay, profit maximization, economic rationality, এটা হচ্ছে ক্লিয়েন্টেল লয়ালিটি। এর মধ্যে কোনটা হবে? Two malls X and Y having equal market attraction are equidistant in kilometer but reachable in 15 and 25 minutes on feet respectively. Suresh's decision to visit mall X would therefore illustrate the principle of, এটা কি বলা হয়? Very very important concept, very very important concept. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। ওকে, তো এখানে কনসেপ্টটা যেটা বলছে এটাকে যদি আমরা অ্যানালিসিস করি বিষয়টা কিরকম হবে, এটাকে যদি আমরা অ্যানালিসিস করি, বলছে দুটো মল রয়েছে, মল এ অ্যান্ড মল বি, এ অ্যান্ড বি, দুটোর মধ্যে অপরচুনিটিস হচ্ছে সেম টাইপ অফ মানে প্রোডাক্ট রয়েছে। তো এখান থেকে যদি রয়েছে, একটা হচ্ছে ডিস্টেন্স 15 কিলোমিটার আর একটা হচ্ছে ডিস্টেন্স 25 কিলোমিটার। তো ও বলছে কি ডিসিশন টু ভিজিট মল এক্স উড দেয়ারফর, কোনটায় গেল? এক্সে গেল, তার মানে যেটা এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, তার মানে কি যেখানে 15 কিলোমিটার ডিস্টেন্স ও সেখানে গেল, এইখানে গেল না। তো এই কনসেপ্টটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ কল ইকোনমিক রেশনালিটি। ঠিক আছে, বা মাইগ্রেশনের ভাষায় এটাকে আমরা বলতে পারি ইন্টারভিনিং অপরচুনিটি। আমি পড়িয়েছিলাম পপুলেশনের সময়, ইন্টারভিনিং অপরচুনিটিও বলা হয় এটাকে, ইন্টারভিনিং অপরচুনিটিস। ঠিক আছে, ইন্টারভিনিং অপরচুনিটিসও বলা হয়, ইন্টারভিনিং অপরচুনিটি। এটা কে দিয়েছে? 1940-এ স্টোফার দিয়েছে। অপরচুনিটিস, ঠিক আছে, এটা স্টোফার দিয়েছে 1940। বিষয়টা কি দেখা গেল, যদি তোমরা জিনিসটা দেখো, যদি এই একজন কোনো মানুষ যদি এখান থেকে এতটা ডিস্টেন্সে যে যায় কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে বলে, সে যদি মাঝখানে কোনো একটা শর্ট ডিস্টেন্সে সেই সিমিলার প্রোডাক্ট পেয়ে যায়, সে কী করবে? আর ওখানে যাবে না, সে কী করবে? সে ওই মাঝখানে যে জায়গা থেকে পেয়ে যাচ্ছে সেখানে যাওয়া শুরু করবে, এখানে যাওয়া বন্ধ করে দেবে। তো এইটাকে বলা থেকে ইন্টারভিনিং অপরচুনিটি বা ইকোনমিক রেশনালিটি। ঠিক আছে, তো সি অপশন ইজ দ্য রাইট। এটাকে ইন্টারভিনিং অপরচুনিটি না দিয়ে ইকোনমিক রেশনালিটি দিয়েছে, মানে কোশ্চেনটাকে একটু অপশনগুলোকে ঘুরিয়ে দিয়েছে, এটা পড়ানো টপিক। ঠিক আছে, নেক্সট 318, overpopulation is equated with the first stage of the demographic cycle with high fertility rates, areas of high birth rates, areas of imbalanced fertility areas rates and dependency ratios with a continuing imbalance between the numbers of people and carrying capacity of the land. Overpopulation কাকে বলে? The first stage of the demographic cycle with high fertility rates, areas of high birth rates, areas of imbalanced fertility rates and dependency ratio with a continuing imbalance between the members of people and carrying capacity of the land.
এগুলো পড়ানো টপিক, অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন, এগুলো সবই পড়ানো টপিক। ওভার পপুলেশন কাকে বলছে? কোনটা হতে পারে বলো তোমরা? আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে ওভার পপুলেশন বা আন্ডার পপুলেশন বা অপটিমাম পপুলেশন এগুলো কিসে হয়? পপুলেশন অ্যান্ড রিসোর্সের এগেনস্টে হয়। পপুলেশন অ্যান্ড রিসোর্স এই দুটো মাপা হয়, ঠিক আছে, দুটোর এগেনস্টে করা হয়। তো যদি দেখা যায় কোনো একটা ল্যান্ডের ক্যারিং ক্যাপাসিটি অফ ল্যান্ড মানে কি? ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে সেই ল্যান্ডের কতটা ক্যারি করার ক্ষমতা। যদি দেখা যায় এই ল্যান্ডের মাধ্যমে 100 জনের খাবার তৈরি করার মানে ক্রপ তৈরি করার মতো ক্যাপাসিটি এর মধ্যে রয়েছে, এবং সেই ল্যান্ড থেকে দেখা গেল যদি 200 জন এখান থেকে মানে 200 জনের খাদ্য তৈরি করা হচ্ছে, যেটা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স আমাদের মতো দেশে হয়, 200 জনের তৈরি করা হচ্ছে, তখন সেটা হয়ে গেল কি 100 জনের ক্যাপাসিটি 200 জনের তৈরি হচ্ছে, আর ইমব্যালেন্স অবস্থায় হয়ে গেল, তখন তাকে বলে ওভার পপুলেশন। আর যদি 100 জনের দরকার 100 জনেরই তৈরি করা হচ্ছে, সেটাকে বলা থাকে অপটিমাম পপুলেশন। আর যদি 100 জনের ক্ষমতা 50 জনের তৈরি করা হচ্ছে, তখন তাকে বলা থাকে আন্ডার পপুলেশন, যেটা ডেভেলপ কান্ট্রিতে হয়। ওখানে জায়গা অনেক বেশি কিন্তু লোকজন কম বলে প্রোডাকশন কম হয়, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় থাকে যে আন্ডার পপুলেশন। আর ওভার পপুলেশন আমাদের মতো দেশে হয়, যা ক্যারিং ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করা, কারণ খাদ্যের চাহিদা মেটানোর জন্য এত মানুষ, সেই জন্য তো ইমব্যালেন্স কন্ডিশনে রয়েছে। তো ডি অপশন ইজ দ্য রাইট। বোঝা গেছে ওভার পপুলেশন, অপটিমাম, আন্ডার পপুলেশন? ইয়েস অর নো? যারা ক্লাসে রয়েছে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? যারা ক্লাসে রয়েছে তারা বুঝতে পেরেছো ওভার পপুলেশন, অপটিমাম, আন্ডার পপুলেশন কনসেপ্টটা? ইয়েস অর নো? ওকে, নেক্সট 319, McMahon line, which was decided between the British and the Tibetans as the boundary between India and Tibet, passes through the Purvanchal Himalaya, Nepal and Sikkim Himalaya, Kumaon Himalaya, Kashmir Himalaya. Geography of India. কোন হিমালয়ের মধ্যে দিয়ে গেছে ম্যাকমোহন লাইন? পূর্বাঞ্চল হিমালয়, নেপাল, সিকিম হিমালয়, কুমায়ুন হিমালয়, কাশ্মীর হিমালয়। কোনটা হতে পারে বলো তোমরা? কোথায় হতে পারে বলো তোমরা? ABCD, ম্যাকমোহন লাইন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ম্যাকমোহন লাইনটা আগে জানতে হবে ইন্ডিয়া টিবেটের মধ্যে কোথায় কোথায় রয়েছে। কুমায়ুন হিমালয়, কাশ্মীর হিমালয় তো নেই, কাশ্মীরের সাথে কোনো রকম কোনো বাউন্ডারি শেয়ার হয় না টিবেটের, ঠিক আছে। তো কুমায়ুন হিমালয় যেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, সেখানেও ম্যাকমোহন লাইন নেই। নেপাল আর সিকিমেও নেই। আছে কোথায়? পূর্বাঞ্চল মানে হচ্ছে নর্থ ইস্টার্ন পার্টে রয়েছে, নর্থ ইস্ট হিমালয়। তো নর্থ ইস্টার্ন পার্টকে আমরা কি বলি? পূর্বাঞ্চল হিমালয়, অরুণাচল প্রদেশের দিকটায়। তো সেই জন্য অপশন এ ইজ দ্য রাইট, ঠিক আছে। আজকে লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 320,
Which of the following is not an indicator of the cultural landscape? House type, kinship, size of settlement, transport. Which of the following is not an indicator of the cultural landscape? House type, kinship, size of settlement, transport. কালচারাল ল্যান্ডস্কেপ নয় বলেছে কোনটা? আমি এর আগেও পড়েছি কালচারাল ল্যান্ডস্কেপ কাকে বলে, কে দিয়েছে। আচ্ছা, আমরা আগে একটা কথা বলি, দুটো কনসেপ্ট হয়, একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর কালচারাল ল্যান্ডস্কেপ, ন্যাচারাল ল্যান্ডস্কেপের মধ্যে পার্থক্য কি? ধরো কোনো একটা জায়গায় কোনো রকম অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি নেই, মানুষ ওখানে যায়নি, পৌঁছাতেই পারেনি, জায়গাটা পুরোপুরি ন্যাচারাল, সেখানে পুরোপুরি মানে সমস্তটাই প্রাকৃতিক, যে সমস্ত ব্যাপার সেগুলো রয়েছে, মানুষ ওখানে গিয়ে মানে পৌঁছাতেই পারেনি, তো সেইখানে যে ল্যান্ডস্কেপটা হবে সেটাকে বলে ন্যাচারাল ল্যান্ডস্কেপ। আর যেখানে যেখানে মানুষ পৌঁছাবে সেখানে নেচারকে কী করবে, মডিফাই করে দেবে, চেঞ্জ করে দেবে, সেখানকার গাছপালা কেটে দেবে, এগ্রিকালচার ল্যান্ড তৈরি করবে, আরও অনেক স্টেপে স্টেপে কাজকর্ম করবে। তো অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি যে কোনো কিছু কোনো জায়গায় নেচারের উপর যখন তৈরি হয়ে যায় সেটাকে বলে কালচারাল ল্যান্ডস্কেপ। যদি কোনো জায়গায় তোমরা যদি পাহাড়ে ঘুরতে যাও, পাহাড়ের মধ্যে দেখবে যে যে স্ট্রিপ ফার্মিং হচ্ছে, কন্ট্যুর ফার্মিং, সেই কন্ট্যুর ফার্মিংটা কিন্তু মানুষ তৈরি করছে, সেই জন্য ওটাকে বলে কালচারাল ল্যান্ডস্কেপ। কিন্তু যদি কোনো ভ্যালি দেখো পুরোপুরি ন্যাচারাল, সেখানে কোনো মানুষের কোনো রকম মানুষ সেখানে পর্যন্ত পৌঁছায়নি, যেন কিছু অফবিট প্লেসগুলো যেগুলো, তো সেটা হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ। কালচারাল ল্যান্ডস্কেপ কনসেপ্ট কে দিয়েছে? কার্লোস সোয়ার দিয়েছে, কালচারাল ল্যান্ডস্কেপ। কত সালে? 1925-এ, মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটাতে, 1925 মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটাতে। তাহলে এখানে দেখো অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি কোনগুলো রয়েছে? হাউস টাইপ অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, সাইজ অফ সেটেলমেন্ট অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্ট অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি। কিনশিপ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে রিলেশনশিপ সেটাকে কিনশিপ বলে। তো সেটাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপের উদাহরণ নয়। বি অপশন রাইট। তো আজকে কোশ্চেন মোরাললেস ইজি ছিল। কার কতগুলো রাইট হয়েছে একটু তোমরা বলো, 20টার মধ্যে কার কতগুলো রাইট হলো? তোমরা ইন্টারাক্ট করো, কার কতগুলো রাইট হলো না হলো, তোমরা যে কোশ্চেন সলভ করছো কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কিছু দরকার কিনা, অবশ্যই তোমরা ইন্টারাক্ট করো ক্লাসের মধ্যে, তাহলে সুবিধা হবে, যে কোনো তোমাদের প্রবলেম হলে সেটাকে সলভ করা সুবিধা হবে। 20টার মধ্যে মিনিমাম কি আজকে 16টা কারোর রাইট হয়েছে? যদি হয়ে থাকে সে ভালো পজিশনে। বাকি যারা রয়েছে তাদেরকে অনেকটা পড়তে হবে, সিলেবাসটাকে আগে কমপ্লিট করতে হবে। সিলেবাস না কমপ্লিট হলে স্কোর করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো যারা যারা নিচে থাকছো, স্কোর করছো, এখনও সুযোগ আছে। কাল থেকে স্টার্ট হচ্ছে নতুন একটা ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি। কাল থেকে স্টার্ট হচ্ছে, অনলাইন মোডে ক্লাস হয় সম্পূর্ণ। কাল থেকে স্টার্ট হচ্ছে, তুমি এখানে ইংলিশে মেটেরিয়াল পেয়ে যাবে, ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি লাইভ ক্লাস দেখতে না পারো, রেকর্ডিং ক্লাস দেখতে পারবে। ডিটেল এক্সপ্লেনেশনের প্রতিটা টপিকে ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে, স্ট্রাকচার নোট পিডিএফ পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট, ঠিক আছে? পার মান্থ তুমি ফিস দিয়ে পড়ো, এখানে এক্সট্রা চার্জ দিয়ে তোমাকে অনেক টাকা দিয়ে একবারে পড়ার দরকার নেই। পার মান্থ পড়ো, পড়ে দেখো ধীরে ধীরে তোমার স্কোর ইমপ্রুভ হচ্ছে কিনা। থার্সডে ফ্রাইডে ক্লাস হয়, কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? কাল থেকে নতুন কোর্স শুরু হচ্ছে। তো তোমরা ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি যদি করতে চাও কাল থেকে, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, করে নিজের নামকে এনরোল করে আজ থেকেই পড়া স্টার্ট করো। কারণ পড়া যত সিলেবাস তুমি কমপ্লিট করতে দেরি করবে তত তোমার দেরি হয়ে যাবে। সিলেবাসকে আগে কমপ্লিট করো সবার আগে। সিলেবাস কমপ্লিট না হলে তবে সিলেবাসে বাকি পড়া পড়ে, আগে সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে, তারপর বাকি পড়া হবে, তারপরেই দেখবে আস্তে আস্তে স্কোর ইমপ্রুভ হতে শুরু করবে, ঠিক আছে? তারপর ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের ক্লাস হবে ধীরে ধীরে। এরকম করতে করতে আমরা ইউনিট 10 জিওগ্রাফি অফ ইন্ডিয়া পর্যন্ত পৌঁছাবো। আচ্ছা, বাকি কারোর কোনো ডাউট আছে বা কিছু জানার আছে? বাকি কারোর কোনো ডাউট আছে?
বাকি কারো কিছু ডাউট থাকলে তোমরা বলতে পারো, যদি কোনো কিছু জানার থাকে। কিছু জানার থাকলে ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, কারো কিছু যখন জানার নেই, যদি কারো কিছু জানার থাকে, কোয়ারিজ থাকে কিছু, তোমরা বলতে পারো। আজকে হয়ে গেল 320টা কোশ্চেন, নেক্সট দিন বাকি কোশ্চেন হবে, এর করে 400টা, তারপর 500টা কমপ্লিট হয়ে গেলে আমরা নতুন কিছু ক্লাস এখানে করব। ঠিক আছে, চলো, যদি কারো কিছু বলার না থাকে তাহলে ক্লাস এখানেই এন্ড করছি। যদি কিছু কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, আমি সেটা সলিউশন করার চেষ্টা করব। ওকে, চলো তাহলে, তোমাদের যদি কিছু না বলার থাকে আজকে থাক, কালকে আবার দেখা হচ্ছে রাত 9টায়। ঠিক আছে, টাটা।